এতদিন ধরে আমরা জেনে এসেছি যে ভ্লগিং মূলত দু ধরনের, একটা ট্রাভেল ভ্লগিং আর একটা ফুড ভ্লগিং। বাট তুমি যদি একটু ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখবে লাস্ট 3-4 বছরে ইউটিউবে ভ্লগিং ব্যাপারটা আর এই দুটো ক্যাটাগরিতে সীমাবদ্ধ নেই। ডেইলি ভ্লগিং, কাপল ভ্লগিং কিংবা মোটো ভ্লগিং করেও হিন্দিতে অনেক ইউটিউবার অনেক ফেমাস হয়েছে কিংবা এখনো হচ্ছে। বাট বাংলা ইউটিউব কমিউনিটিতে এগুলো তো আছেই, প্লাস এর থেকেও বেশি এবং এর চেয়েও বেশি ইউনিক ভ্লগিং এর ক্যাটাগরিও রয়েছে। এই যেমন শ্মশান ভ্লগার, বিয়ে বাড়ি ভ্লগার, শ্রাদ্ধ বাড়ি ভ্লগার কিংবা বেডরুম ভ্লগার। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। শ্রাদ্ধ বাড়ি অ্যাকচুয়ালি আমরা বাঁশছড়িকে যাচ্ছি, যেখানে কন্টেন্টের নামে কোনো লজ্জা শরম ছাড়াই বিয়ে, ফুলসজ্জা, হানিমুন, শ্রাদ্ধ বাড়ি, শ্মশান সবকিছুই দেখানো হচ্ছে। আর এই সমস্ত ভিডিওতে কয়েকটা জিনিস কমনও রয়েছে। এক, কমেন্ট জুড়ে নোংরা গালাগালি কিংবা পার্সোনাল অ্যাটাক। আর দুই, সেই সমস্ত ভিডিওতে বেশি ভিউজ। এবং এর থেকেও আশ্চর্যের বিষয় হলো দিনের পর দিন এসব করেই এদের মধ্যে অনেকের আজ মিলিয়ন্স সাবস্ক্রাইবার্স রয়েছে। আর এদের দেখেই নতুন কিছু ক্রিয়েটার ক্যামেরা অন করে জামা কাপড় খুলে কিংবা ক্রিঞ্জ এবং ভালগার ভিডিও বানিয়ে দিয়ে নিজেদের বাংলা ইউটিউব কমিউনিটির আরেকজন ডেইলি ভ্লগার ভাবছে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ তারা ভিউজের নেশায় মত্ত হয়ে দিনের পর দিন এসব করতে গিয়ে বাংলা ইউটিউবের যেমন এরকম নিচু একটা স্ট্যান্ডার্ড সেট করছে, তেমনি যে সমস্ত অডিয়েন্স দিনের পর দিন এসব ভিডিওকেই এন্টারটেনমেন্ট হিসেবে দেখে মজা নিচ্ছে, তারাও নিজেদের অজান্তেই নিজের ক্ষতি করছে। আর এমনটাও নয় যে এসব করেই তারা একটা সাস্টেনেবল কেরিয়ার বানিয়ে নেবে, কারণ আমরা আগেও দেখেছি প্রীতম জেফারকেও আজ ইউটিউব ছেড়ে বিজনেসে ফোকাস করতে হচ্ছে। আর তাই লাস্ট কয়েক বছর ধরে বাংলা ডেইলি ভ্লগিং এর এই করুণ পরিণতি দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে এত কন্টেন্ট অপশন থাকা সত্ত্বেও সবাই এরকম ডেইলি ভ্লগিং স্টার্ট করছে কেন, যেখানে তারা জানে যে ক্রিঞ্জ কিছু করলেই তাদের রোস্ট করা থেকে শুরু করে পার্সোনাল অ্যাটাকও করা হবে, কিংবা এটা লং টার্মের জন্য কোনো ভালো কেরিয়ার অপশন নয় জানা সত্ত্বেও সবাই ভ্লগার হতে চাইছে কেন। আর তাই বেশ কয়েকদিন ধরে রিসার্চ করার পর আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাই, যেগুলো শুনলে তুমিও রীতিমতো ভয় পেতে বাধ্য। আর এসব ভিডিওস এন্টারটেনমেন্টের জন্য দেখে তুমি নিজের যে কত বড় ক্ষতি করছো সেটাও যদি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। সবাই ঠিক আছে, টাকা ছাড়া তো দুনিয়াতে কিচ্ছু নেই। সবাই পড়াশোনা ছাড়, খালি ভিডিও ওপেন করে বল। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে বাজিয়ে দিও। প্রথম দিন থেকেই বাংলা ইউটিউব কমিউনিটিতে ভ্লগিং বা ডেইলি ভ্লগিং ব্যাপারটা এরকম ছিল না। আগে বাংলাতে কোনো জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার কালচার, সাইট সিং এসবই দেখা যেত কয়েকজন হাতে গোনা ট্রাভেল ভ্লগারদের চ্যানেলে, কিংবা এন্টারটেনমেন্ট ভিডিও বানিয়ে ফেমাস হওয়া ক্রিয়েটাররাও কোথাও ঘুরতে গেলে সেখানকার ট্রাভেল ভ্লগও তাদের সেপারেট ভ্লগিং চ্যানেলে পোস্ট করতো। এই যেমন দ্য বঙ্গাইয়ের পাহাড়ে ঘোরার ভ্লগ, কিংবা তার গ্রামের বাড়ি যাওয়ার ভ্লগ, অথবা রাহুলদের বেনারস যাওয়ার ভ্লগ নিশ্চয়ই তুমিও দেখেছো। কিংবা সেই সময় কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ফেমাস খাবার দাবারও তুলে ধরতো বিভিন্ন নামকরা বাংলার ফুড ব্লগাররা। বাংলার ফুড এবং ট্রাভেল ব্লগারদের নিয়ে এই দুটো ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, তাই সেই দুটো চেক আউট করতে পারো। মোট কথা, তখন বাংলা ভ্লগ মানে হয় ফুড ব্লগ, নইলে ফেমাস ইউটিউবারদের কোনো ভ্লগ অথবা ট্রাভেল ভ্লগই ছিল। বাট আস্তে আস্তে হিন্দি ইউটিউবে সৌরভ যোশীর মতো কিছু ডেইলি ভ্লগারদের দেখে বাংলাতেও আস্তে আস্তে ডেইলি ভ্লগিং এর চল শুরু হয়, যেখানে সাধারণ মানুষেরাও তাদের সারাদিনের যাবতীয় জিনিস তাদের সেই ভ্লগে তুলে ধরতে শুরু করে। বাট সারপ্রাইজিংলি তাদের সেই ভ্লগে ভিউজই আসতো না, আসবেই বা কিভাবে? যেখানে সৌরভ যোশী অলরেডি একজন ফেমাস ক্রিয়েটার ছিল, তার অলরেডি একটা অডিয়েন্স বেসও ছিল, আর তারাই তার ডেইলি লাইফ দেখতেও ইন্টারেস্টেড ছিল। বাট অন্যদিকে যেখানে তোমাকে কেউ চেনেই না, দ্যাটস ওয়াই তোমার ডেইলি লাইফেও তাদের কোনো ইন্টারেস্ট না থাকাটাই স্বাভাবিক। আর এটা যখন বাংলার কিছু ফেমাস ক্রিয়েটাররা বুঝে যায়, তখন তারাও বাংলাতে ডেইলি ভ্লগ স্টার্ট করে। যাদের মধ্যে সবচেয়ে বড় নাম ছিল প্রীতম জেফারের, যারা ততদিনে এন্টারটেনমেন্ট ভিডিওস বানিয়ে তাদের একটা অডিয়েন্স বেস বানাতে সক্ষম হয়েছিল। এন্ড সেই কারণেই এরা সেই সময় ডেইলি ভ্লগ স্টার্ট করে তাদের চ্যানেল, যেখানে তারাও তাদের সারাদিনের কাজকর্ম তুলে ধরতে থাকে। সেটাও আবার একটা নয়, বরং তাদের 4-5টা চ্যানেল থেকেই এরকম ডেইলি ভ্লগ আসতে থাকে। প্রীতম জেফারের আসলে মোট কটা চ্যানেল সেটা হয়তো তারা নিজেরাও জানে না। বাট শুরুতে প্রীতম জেফারও ঘুরতে যাওয়ার ভ্লগ দিয়ে স্টার্ট করেছিল তাদের জার্নি, যেখানে এরপর ধীরে ধীরে তাদের চ্যানেলে ডেইলি ভ্লগের মান ক্রমশ নিচের দিকে নামতে শুরু করে। যেখানে এরপর কখনো হানিমুন, কখনো বিয়ে, কখনো খেলা হলো, কিংবা কখনো আমাদের বেবি হলো, এসব কন্টেন্টই যেন তাদের চ্যানেলের মেন কন্টেন্ট হয়ে ওঠে। আর তারাও এটা বুঝে যায় যে এসব কন্টেন্টে বেশি ভিউজ এবং টাকা আসছে, তাই তারা এসব কন্টেন্টই আরো বেশি করে বানাতে থাকে। কারণ তখনকার দিনে এসব কন্টেন্ট বানানোর সাহসও যেমন কেউ পেত না, তেমনই সবাই কোয়ালিটি কন্টেন্টেই বেশি ফোকাস করতো। আর সেই থেকেই বাংলাতে এরকম ক্রিঞ্জ ডেইলি ভ্লগিং এর চল শুরু হল। আর সেটাই লকডাউনে যেমন আরো ছড়িয়েছে, তেমনি আজকের দিনে দাঁড়িয়েও যে সমস্ত ক্রিয়েটারদের আগে থেকে কোনো একটা অডিয়েন্স বেস নেই তাদের ডেইলি ভ্লগ দেখার, তারাই এরকম শরীর দেখানো কিংবা বেডরুমের ভ্লগ বানিয়ে রাতারাতি কিছু সাবস্ক্রাইবার্স পেয়ে নিজেদের বড় ডেইলি ভ্লগার ভাবছে। আর এরকম ইউনিক ডেইলি ভ্লগের কথা যখন বলছি, তখন আরেকজনের নাম কিভাবে ভুলে যাব? মিট দিস গার্ল নেম সুমি রয়, যেও আর 5জন বাকি ভ্লগারদের
এদের দেখা দেখি বাংলা ইউটিউবে আরেকজন বড় ব্লগার হওয়ার স্বপ্ন দেখেছিল, আর সেই কারণে সে তার ইউটিউব চ্যানেল স্টার্ট করে, যার নাম এস রয় লাইফস্টাইল। সেখানে ফার্স্টে এসে তার এক্সাম, তার মেকআপ এসবের ভিডিও পোস্ট করতে থাকে, বাট স্বাভাবিকভাবেই সেই সব ভিডিওতে ভিউজ না আসলে সে ইউনিক কিছু করতে গিয়ে সমস্ত ইউনিকনেসের সীমা আর লাজ লজ্জা ছাড়িয়ে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানায়। মানে তার কোনো রিলেটিভ মারা গেছিল আর সে সেই শ্রাদ্ধানুষ্ঠানে যাবে, তাও আবার মেকআপ করে, আর সেই ভিডিওটা সে তার চ্যানেলে পোস্ট করে। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। যার পর থেকেই রাতারাতি ভাইরাল হয় সেই ভিডিও। আর তারপর আর কি, সেই ভিডিওটা সাধারণ মানুষের সামনে আসতেই তারা যেমন সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করা শুরু করে, তেমনই বাংলা সো কল্ড রোস্টারদের দৌলতে তার সেই ভিডিওটা সারা বাংলার মানুষের কাছে ছড়িয়ে পড়ে। এন্ড সারপ্রাইজিংলি লোকের খিস্তি খেলেও তার সেই ভিডিওতে বেশ ভালো ভিউজ এসে যায়, যেটা তখনকার তার সেই কম সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলে অনেক বুস্ট দিয়েছিল। যার কারণেই আগের সেই ভিডিওটার মতোই শ্রাদ্ধ বাড়ির আরো কিছু ভ্লগও বানায় সে, এবং সেই সমস্তগুলোতেও হেট পেলেও তার ইউটিউব চ্যানেলে বেশ কিছু সাবস্ক্রাইবার্স পেয়ে যায় সে। এবং সেই থেকে শুরু করে কখনো কারোর বিয়েতে গিয়ে একের পর এক তার গিফট কেনা, তার গায়ে হলুদ, তার খাবার, সমস্ত কিছুর ভিডিও, বা তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে কন্ট্রোভার্সি, কিংবা টাইম টু টাইম আরো বেশ কিছু কন্ট্রোভার্সিতে সে জড়িয়ে পড়ে। এবং রিসেন্টলি একটা ব্র্যান্ডের থেকে টাকা নিয়েও সেই ব্র্যান্ডের প্রমোশন না করার অভিযোগ ওঠে তার এগেইনস্টে। রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে, আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। আর এসবের ফলে কখনো অডিয়েন্সের গালি খাওয়া কিংবা কখনো রোস্টিং এর শিকার হলেও তার চ্যানেলে ভিউজের গ্রাফ সবসময় ওপরের দিকে উঠেছে, যার কারণে আজ তার মেইন চ্যানেলে মিলিয়ন্স প্লাস সাবস্ক্রাইবার্স যেমন রয়েছে, তেমনই রিসেন্টলি তার লেটেস্ট আইফোন কেনা কিংবা বাড়ি কেনার ভ্লগস দেখলে এটা আন্দাজ করতে পারবে যে সব করে অডিয়েন্সের হেট পেলেও বেশ ভালোই ইনকাম হচ্ছে তার। আর তার এই ইজি সাকসেস দেখে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করার বদলে শ্মশান যাওয়ার ভ্লগ কিংবা শ্রাদ্ধ বাড়ির ভ্লগের সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর যখন শ্রাদ্ধ বাড়ির ভ্লগারদের কথা বলছি, তখন দ্য ফুডি গ্রেটের কথা কি করে ভুলে যাব, কারণ সেও এরকমই বাংলাতে আর 5টা ফুড ব্লগারের মতো ফুড ব্লগিং স্টার্ট করেছিল। কখনো রানু মন্ডলের সাথে ফুড ব্লগ, কিংবা কখনো অন্য কোনো দোকানে গিয়ে ফুড ব্লগ করে যখন তার ভিডিওতে ভিউজ আসছিল না, তখন সেও ভাইরাল হওয়ার জন্য এই শ্রাদ্ধ বাড়ির ব্লগ আপলোড করে। আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো, শ্রাদ্ধ বাড়ি। এন্ড সেটাও স্বাভাবিকভাবেই অনেক ভাইরাল হয়। দেন সেটাকে নিয়ে স্বাভাবিকভাবেই রোস্টাররাও অনেক রোস্ট করে, এবং তার সাথে ঋত্বিক অধিকারীর মতো ক্রিয়েটারেরও কন্ট্রোভার্সি হয়। এন্ড এই সমস্ত কিছুর ফলস্বরূপ সে বেশ পপুলারও হয় সেই সময়। এন্ড আজ তার সেই পপুলারিটিকে কাজে লাগিয়ে সে তার ফেসবুকে ডেইলি ভ্লগ বানায়, এবং সেখানে তার মা সারাদিনে বাড়িতে কি রান্না করে এবং সেগুলোই সে খায় সারাদিন ধরে। এইসবই আজ তার কন্টেন্ট। এন্ড এসব করে কন্টেন্টে ক্লিন জিনিসপত্রের পরিমাণ কমিয়ে আজ সে ক্লিন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, যার ফলস্বরূপ কখনো সোহমের মুভি প্রমোশন করছে সে, কিংবা রিসেন্টলি তার 1 মিলিয়ন ফলোয়ার্সও কমপ্লিট হয়েছে ফেসবুক। এবার একজন মিলিয়ন ফলোয়ার্স ওয়ালা ক্রিয়েটারের মান্থলি ইনকাম কত, সেটা নিশ্চয়ই তুমিও আন্দাজ করতে পারছো। আর এরকমই একজন কাপল ডেইলি ব্লগার হলো ইনসাইড আউট, যেখানে তারা তাদের ডেইলি লাইফ শোকেস করে, কোথাও ঘুরতে যাওয়া কিংবা বাড়ির বিভিন্ন কাজ, অথবা তার বাচ্চার সাথে টাইম স্পেন্ড করার ভিডিওতে ভালোবাসা দিয়েছে অনেক অনেক মানুষ। এবং তারাও এতক্ষণ ধরে বলা বাকি ক্রিয়েটারদের মতো অত ক্রিঞ্জ নয়, বরং শুরুতে সবকিছু ভালোই চলছিল তাদের, বাট ধীরে ধীরে কখনো ফেক ট্রাভেল এজেন্সি প্রমোট করা এবং তার অডিয়েন্স তাকে বারবার তাদের প্রবলেম বলা সত্ত্বেও টাকার জন্য সেটাকে প্রমোট করেই যাওয়া, কিংবা বেশি শিক্ষিত হতে গিয়ে বারবার অশিক্ষিত হওয়ার প্রমাণ দিয়ে চলেছে তারা। এন্ড এই নিয়ে কিছু মানুষ তাদের প্রায় সমস্ত ভিডিওতে সেটাকে দিনের পর দিন পয়েন্ট আউট করে গেছে, বাট তারা নিজেদের বিহেভিয়ার চেঞ্জ করার বদলে তাদের অডিয়েন্সকেই অশিক্ষিত বলে দোষারোপ করে গেছে, যার ফলে ভিউয়ার্সের সংখ্যা যেমন কমেছে, তেমনই তাদের ব্যাপারে নেগেটিভ কথা বলার লোকের সংখ্যাও বেড়েছে। এন্ড এটা তুমি তাদের যে কোনো ভিডিওর কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবে। বাট এসবের মধ্যেও তারা তাদের রেস্টুরেন্ট বা সেটার বিভিন্ন আউটলেটও যেমন ওপেন করেছে, তেমনই এর সাথে সাথেও আরো নতুন বিজনেস ওপেন করেছে তারা। এন্ড সেটা হয়তো তাদের কন্টেন্টের ফিউচারের কথা মাথায় রেখে, জাস্ট লাইক প্রীতম জেফার। আর যখন নিজেদের বেশি শিক্ষিত প্রমাণ করার কথা বললাম, তখন সেখানে তিথি তুষারের নাম না বললেই নয়। এই কাপল ক্রিয়েটার প্রথমে বিভিন্ন স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিওস, বডি পার্ট চাটাচাটি কিংবা দিদি নাম্বার 1 মার্কা চাল ডাল বাছার ভিডিও বানিয়ে বেশ পপুলার হয়। নিয়েছি অনেকটা পরিমাণে গম আর অনেকটা পরিমাণে চাল, তো সেটাকে আমরা আলাদা করব। আর পপুলারিটির সাথে ফেম ও টাকা যেমনি আসছিল, তেমনই এর সাথে সাথেই তাদের মধ্যে এসেছিল ওভার কনফিডেন্স এবং অহংকার, যার কারণেই তাদের ভিডিওর জন্য তারা তাদের মাকেও যেমন বডি শেম করে, তেমনই নিজেদের অশিক্ষিত প্রমাণ করার জন্যই মলদ্বীপসে গিয়ে আন্দামান মহাসাগরে স্নানও করে আসে। এই মহাসাগরটার নাম হচ্ছে গিয়ে
আন্দামান সি। আর এসব নিয়ে কেউ তাদের পয়েন্ট আউট করলে তাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মেরে তার পেজ উড়িয়ে দেওয়া কিংবা কারোর চ্যানেল ডিলিট করে দেওয়ার আগেও দুবার ভাবে না, যার ফলে মাঝে মধ্যেই কন্ট্রোভার্সিতেও জড়িয়ে পড়তে দেখা যায় তাদের। আর এই সব কিছু করেই বাংলার কাপল ব্লগারদের আইডল হয়ে উঠেছে তারা। আর এতক্ষণ ধরে যাদের নাম বললাম তাদের দেখা দেখি আজ বাংলাতে হাজার হাজার এরকম ক্রিঞ্জ এবং ভালগার ডেইলি ব্লগার জন্মাচ্ছে, যাদের মধ্যে কেউ নোংরা কাপল ব্লগ, প্রাইভেট বেডরুমের ব্লগ কিংবা কারোর বিয়েতে গিয়ে হাজার একটা ব্লগ পোস্ট করছে কেউ কেউ, যার ফলে এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের খিস্তি, রোস্টারদের বডি শেমিং সত্ত্বেও তারা বেশি বেশি ভিউজ পেতে এরকম আরো ব্লগস বানিয়েই চলেছে, যার ফলে এরকমই বিয়ের ব্লগ ভাইরাল হতে দেখে আজ বাচ্চারাও বিয়ে করে সেটার ব্লগ বানাচ্ছে, যেখানে তারা বিয়ের জন্য লিগালি এলিজিবলই নয়। অথবা কেউ কেউ মান ইজ্জত সবকিছু খুইয়ে শরীর দেখিয়ে ভিউজ কামানোর রাস্তাকেই বেছে নিয়েছে। বাট তারা এটা বুঝতে পারছে না, একদিকে এসব করে তারা যেমন বাংলা ইউটিউবের মানকে ডিগ্রেড করছে, তেমনি তারা এসব বেশি দিন করে যেতে পারবে না, কারণ এটা একটা সাস্টেনেবল কেরিয়ার অপশন নয়। আর এ সমস্ত ভিডিওস নেহাতি এন্টারটেনমেন্টের জন্য দেখে তুমি যদি ভাবো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ একে তো তুমি দিনের পর দিন এরকম কন্টেন্ট দেখার কারণে এরকম কন্টেন্টই তোমার ফিডে আসছে এবং তুমিও সেই ভালগার কন্টেন্টের লুপের মধ্যেই পড়ে যাচ্ছ, যেখানে এসব ছাড়া আর কোনো কোয়ালিটি কন্টেন্টই তোমার ফিডে আসে না। আর তুমিও বাংলা ইউটিউব মানেই এরকম ভিডিওসই ভাবছো, বাট এগুলো আসলে তোমাকে দেখানো হচ্ছে। তুমি দেখছো বলেই না তারা এসব আরো বেশি বেশি করে বানাচ্ছে। সে তোমার কোনো বন্ধু তোমাকে শেয়ার করুক সেই কারণেই দেখো, অথবা হঠাৎ করে তোমার ফিডে চলে আসার ফলে সেটাকে দেখে আবার বন্ধুদের গ্রুপেও শেয়ার করছো। আর তার সাথে ফেসবুক আর ইনস্টাতে ঘন্টার পর ঘন্টা মাইন্ডলেস স্ক্রোলিং তো আছেই। আর এসব কিছু করে তারা তো টাকা কামিয়ে নিচ্ছে, বাট এসব করে তুমি যে তোমার দিনের অর্ধেকের বেশি সময়টা কিভাবেই নষ্ট করে দিচ্ছ সেটা তুমি নিজেও বুঝতে পারছো না। আর এসবের পর তোমার মতো কিছু মানুষই রাজ্যে চাকরি নেই বলে কমপ্লেন করে। আরে ভাই, আগে এসব দেখে টাইম ওয়েস্ট না করে কিছু স্কিল শেখো, সেটাতে মাস্টার হও, দেন দেখবে তুমি চাকরির পেছনে না বরং চাকরি তোমার পেছনে দৌড়াচ্ছে। তাই আজই এসব কন্টেন্ট আর এরকম কন্টেন্ট ক্রিয়েটরদের রিপোর্ট আর ব্লগ মেরে সেলফ ডেভেলপমেন্টে ফোকাস করো, তাহলে দেখবে 1-2 বছর পরে তোমাকেও ওদের দলেই নাম লেখাতে হচ্ছে। বুঝলে অবলাকান্ত? বাংলার এই সমস্ত ডেইলি ব্লগারদের নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি এই চ্যানেলটা এবং নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে 30K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলেই আরো একটা সারপ্রাইজ আসছে তোমাদের জন্য। আর এতক্ষণ ধরে এরকম বাংলা ব্লগারদের কথা শুনে যদি তোমার মনে হয় যে বাংলাতে শুধুমাত্র এরকম ব্লগাররাই রয়েছে, তাহলে তোমার সেই ভুল ভাঙানোর জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি, যেখানে বাংলার মোস্ট লাভড ব্লগারদের নিয়ে আমি কথা বলেছি। তাই সেটা দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে।